হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োমিনিয়া। বায়োমিনিয়াতে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিঙ্গ বা জেন্ডার। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি বলে দিই কারা কারা এটা দেখবে, কারণ আননেসেসারি এসে করে শুধুমাত্র ভিডিও দেখার জন্য দেখতে হবে এরকম কোনো মানে নেই। যাদের প্রয়োজন আমি তাদেরকে প্রথমেই বলে দিই যে এটা তারাই দেখবে, এটা সবাই দেখতে পারো। ঠিক আছে, তার কারণ হচ্ছে আজকে আমরা যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ, কিভাবে একজন পুরুষ হতে পারে, কিভাবে একজন মহিলা হতে পারে। তাছাড়া আরেকটা থার্ড জেন্ডার হয়, সেটা বলা হয় ট্রান্সজেন্ডার। যদিও থার্ড জেন্ডার যেটা সেটা ট্রান্সজেন্ডার নয়, থার্ড জেন্ডার আলাদা জিনিস, ট্রান্সজেন্ডার আলাদা জিনিস। আচ্ছা, তার সাথে সাথে মেল যারা দেখতে পাবো গে কি জিনিস, বা সেইখানে আমরা ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো লেসবিয়ান কি জিনিস, বা তার সাথে সাথে লেসবিয়ান আর গে এর সাথে সাথে আমরা দেখতে পাবো বাইসেক্সুয়াল কি জিনিস। তাহলে এই সমস্ত জিনিস যেটাকে আমরা LGBTQ AI++ এই যে যত কিছু সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছে, এই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এই জিনিসটা সম্পর্কে সবারই মোটামুটি একটা আলাদা ছোটখাটো করে ধারণা থাকা উচিত আমার মনে হয়। ঠিক আছে, এইটাকে আমরা সেক্স এডুকেশনের আন্ডারে ফেলছি। এই সেক্স এডুকেশনের ছোট্ট একটা পার্ট হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে সেইখানে আমরা আজকে এই লিঙ্গ নির্ধারণ কি জিনিস, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এটা সবার জন্য, সবাই এটা চাইলে দেখতে পারবো আর কি। তো যাই হোক, আমরা একদম শুরু থেকে শুরু করছি। শুরু থেকে মানে একদম শুরু থেকে দেখো, লিঙ্গ নির্ধারণের জন্য কিসের প্রয়োজন হয়? লিঙ্গ নির্ধারণের জন্য ভালো করে এখানে দেখো যে দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, এখানে আমি লিখে দিচ্ছি মাতা, এখানে লিখে দিচ্ছি পিতা। ঠিক আছে, দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব যারা যারা একই প্রজাতির মানে কি? এখানে আমরা যদি বলি মানুষের কথা ধরছি। ঠিক আছে, এটা এই যে মাতা পিতা, আমরা কার এক্সাম্পল ধরছি? মানুষ। ঠিক আছে, তাহলে আমরা যদি মানুষ ধরি তার মানে মানুষের এক্সাম্পল নেবো, মানুষের মাতা এবং পিতা নেবো। ঠিক আছে, আমরা যদি কোনো একদম মানে আলাদা মাছের ধরি, তাহলে মাছের মাতা এবং মাছের পিতা। ওটা মাছ একটা আলাদা স্পিসিস, আলাদা প্রজাতি। সেরকম ভাবে একটা গরু যদি ধরি তাহলে একটা গরুর মাতা, গরুর পিতা। সেরকম ভাবে ছাগল ধরি তাহলে ছাগলের মাতা, ছাগলের পিতা। মানে একই প্রজাতির দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব। ঠিক আছে, এইরকম সেই দুজন কিন্তু রিপ্রোডাকশনে ক্যাপাবেল বা পরবর্তী প্রজন্ম তৈরিতে সক্ষম। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে এই যে মাথাটা আমি জাস্ট অ্যান এক্সাম্পল হিসাবে লিখছি। এই মাথাটা যেটা, এটা হচ্ছে বাঘ। ঠিক আছে, আর এই যে পিতাটা যেটা, সেটা হচ্ছে যে সিংহ। ঠিক আছে, তাহলে এই বাঘ এবং সিংহ এদের দুজনের মধ্যে রিপ্রোডাকশন কি সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু সেইটা যে অপত্যটা সৃষ্টি হবে, সেই অপত্যটা সে আর নতুন করে রিপ্রোডাকশন বা জনন করতে পারবে না, মানে সে কোনো অপত্য তৈরি করতে পারবে না। কিন্তু আমরা এখানে মানুষের উদাহরণ নিয়ে বলছি, ওগুলো আমরা আলাদা টপিক। ঠিক আছে, ওখানে আমরা দেখবো লায়ন প্লাস টাইগার ইজিক্যাল টু লাইগার। ঠিক আছে, তার সাথে সাথে আমরা দেখতে পাই যে মিউল, খচ্চর যেগুলোকে বলি। ঠিক আছে, গাধা আর ঘোড়া, তাদের যে ক্রস, সেটা আলাদা জিনিস। ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমরা আলাদা পরে বলবো। কিন্তু আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মাতা পিতা, মানুষের একটা স্পিসিস মানুষ। সেই মানুষ স্পিসিসের মধ্যে দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, একজন হচ্ছেন বৈশিষ্ট্য সম্পন্ন, একজন হচ্ছেন মাতা, একজন হচ্ছে পিতা। তারা যখন রিপ্রোডাকশনের মধ্যে, প্রসেসের মধ্যে থাকবেন, তাহলে তাদের জিনিসটা কি? তাদের হচ্ছে একজনের XX আর একজনের XY, এই দুটি ক্রোমোজোম থাকে, XX এবং XY। আচ্ছা, XX আর XY এই যে ক্রোমোজোম, সেগুলো কোথায় থাকে, কি ব্যাপার, এর আগের ক্লাসে আমরা ডিটেলসে বলেছি। তারপরেও আমি একটা ছোট্ট এখানে একটা ধারণা দেওয়ার জন্য জাস্ট বলে দিই, এটি হচ্ছে একটি কোষ, সেল। সেই কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস। ঠিক আছে, এই এই নিউক্লিয়াসের ভেতরে 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম এখানে একের পর এক করে সাজানো থাকে। কিরকম ভাবে সাজানো থাকে? এই যে এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, জোড়া বলছি তার কারণ এরা সবসময় একসাথে থাকবে। সেরকম ভাবে এইটা আরেকটা, এটা আরেকটা, এরকম করে করে ডট 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 দিয়ে আমি 23, এটাকে আমি 22 দেখাচ্ছি। কারণ আছে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 22তম, এটা হচ্ছে 22, এটা ফার্স্ট পেয়ার, এটা সেকেন্ড পেয়ার, এরকম করে করে ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে 22। আর তারপরে থাকে 23। তাহলে এই যে 1 থেকে যে 22 বলছি, এই যে 1 থেকে 22 নাম্বার পর্যন্ত যে ক্রোমোজোম, ঠিক আছে, এইগুলোকে বলা হয় অ্যালোজোম। কি বলা হয়? অ্যালোজোম। ঠিক আছে, আর এই যে 23 নাম্বার যেটা, এটাকে বলা হচ্ছে 23 নাম্বার ক্রোমোজোম। ঠিক আছে, 23।
23 নাম্বার ক্রোমোজোম, এই 23 পেয়ার্স যেটা সেইটাকে বলা হয় কি, সেইটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এই যে এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, ক্রোমোজোম। ঠিক আছে, তো আমরা এইখানে যে এক্স এক্স এবং এক্স ওয়াই দিয়ে আলোচনা করছি সেইটা হচ্ছে এই সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে 23 পেয়ারের মধ্যে থাকছে। ঠিক আছে, আমরা শুধু এইটা নিয়ে আলোচনা করছি, এইগুলো নিয়ে কোনো আলোচনা আমরা আজকে করিব না। তার কারণ এরাই কি করে, সে ছেলে হবে না মেয়ে হবে নাকি থার্ড জেন্ডার হবে, সব কিছু ডিপেন্ড করে এইটার উপরে। ঠিক আছে, থার্ড জেন্ডারের জিনিসটা আলাদা, সেইখানে আমরা খুব সুন্দরভাবে দেখবো কিভাবে কেন এই জিনিসগুলো হয়। ঠিক আছে, তো আজকে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, শুধুমাত্র আমরা কথা বলবো 23 পেয়ার যে ক্রোমোজোম সেটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা এদের কাজ কি? এই অ্যালোজোমের কাজ সিম্পল, যে তুমি সাদা হবে না কালো হবে, তুমি হলুদ হবে সবুজ হবে না বেগুনি হবে, সেগুলো কাজ কে করবে? এই অ্যালোজোম গুলো। ঠিক আছে, তোমার চোখের রংটা যেটা সেটা কি হবে, তোমার ব্লাড গ্রুপ যেটা সেটা কি হবে, তোমার চুলটা যেটা সেটা কোকড়ানো হবে না স্ট্রেট হবে না কি হবে। ঠিক আছে, এরকম করে করে তোমার বডিতে যত ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার গুলোকে ডিফাইন করবে এই অ্যালোজোম। ঠিক আছে, আর সেক্স ক্রোমোজোম এইটা শুধুমাত্র বলবে যে তুমি ছেলে হবে না মেয়ে হবে নাকি অন্য কিছু হবে, সেইগুলো শুধুমাত্র বলবে সেক্স ক্রোমোজোম। কি বললাম? ঠিক আছে, আচ্ছা এরপর, আচ্ছা আমার আরেকটা জিনিস এখানে তোমাদের হতে পারে যে এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকে কেন, এটাও হতে পারে। দেখো এই কোশ্চেনটাও তোমাদের যদি হয়ে থাকে আমি সেটারও বলে দিচ্ছি। এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকে, এই যে জোড়ায় জোড়ায়, এই যে জোড়ায় জোড়ায়, এরা জোড়ায় জোড়ায়, তার জন্য এদেরকে পেয়ারে বলি 23 পেয়ার। এদেরকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? মানে হচ্ছে এই যে ভালো করে আমি এই যে স্টার, এই যে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এইটা ধরে নাও পিতার কাছ থেকে আসছে, পিতা পিতা, আর এই যে এইখানে যেটা দেখাচ্ছি এটা ধরে নাও মাতার কাছ থেকে আসছে, মাতা। ঠিক আছে, তাহলে এই যে পিতা আর এই যে মাতা, এটা আমি ধরো গায়ের রং, গায়ের 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 বর্ণ, এই বর্ণের জন্য দায়ী এইটা হচ্ছে এই যে ক্রোমোজোমটা যেটা, এটা তোমার গায়ের কালার কি হবে, গায়ের বর্ণ হবে, তার জন্য দায়ী। তাহলে পিতা পিতা এবং মাতা, এই পিতা আর মাতা এদের দুজনের মধ্যে যে বেশি ডমিনেন্ট তার কালারটা তোমার মধ্যে প্রকাশ পাবে, যে বেশি ডমিনেন্ট, ঠিক আছে, বা প্রকট তার কালারটা তোমার মধ্যে, মানে বাবা যদি সাদা হয় মা যদি কালো হয়, সাদা কালো এইগুলা মানে বর্ণ বেসিসে এগুলোকে ভাগ করবে না, এগুলার সাথে কোনো সঙ্গ নাই। যদিও ওইখানে বর্ণ যেটা সেই বর্ণটা মধ্যে কালো বর্ণ যেটা সেটাকে ডমিনেন্ট কালার বলা হয়। যাই হোক, তো বর্ণ বৈষম্য এখানে কোনো ব্যাপার নাই, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। তাহলে ধরো পিতা যেটা সেটা সাদা, মাতা যেটা সেটা কালো, তাহলে এইখানে কালো যে পরবর্তী অপত্য যেটা সেটা কালো হবে, কারণ প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন যে জিনটা সেটা মাতার মধ্যে রয়েছে। তাহলে তুমি মাতার যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যটা সেটা তুমি পরবর্তী জেনারেশনে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এরা দুজন একসাথে থাকে, যাদের মধ্যে বেশি প্রকট যেটা সেইটা তোমার শরীর বা অপত্য যেটা এইখানে যেটা তৈরি হবে, এইখানে যেটা তৈরি হবে তার মধ্যে এটা প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে সেরকম ভাবে এই যে এইখানে আরেকটা কোন ক্যারেক্টারের জিন আছে, সেরকম ভাবে আরেকটা কোন ক্যারেক্টারের জিন আছে, সেরকম ভাবে আরেকটা কোন ক্যারেক্টারের জিন আছে, এগুলো সব একই সাথে। আচ্ছা এইটা গায়ের রঙের জন্য দায়ী, আর মাতার কাছ থেকে যেটা আসছে সেইটা আমাদের ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপের জন্য দায়ী। এইরকম দুজন একসাথে আছে, এইটা হতে পারেনি। এইটা গায়ের রং মানে এটা গায়ের রং, এইটা মানে এটা, মানে একই ক্যারেক্টার একসাথে থাকতে হবে। আচ্ছা তার সাথে সাথে এই যে এইটার মধ্যে কি একটাই ক্যারেক্টার থাকবে নাকি একাধিক ক্যারেক্টার থাকতে পারে? একাধিক ক্যারেক্টার থাকতে পারে। এইখানে যে ক্যারেক্টারটা আছে এইখানেও সেই সেম ক্যারেক্টার থাকতে হবে, এইখানে যে ক্যারেক্টারটা আছে এখানেও সেই সেম ক্যারেক্টার থাকতে হবে, এইখানে যে ক্যারেক্টারটা আছে এইখানে সেম ক্যারেক্টারটা থাকতে হবে। তাহলে এইরকম ভাবে একাধিক ক্যারেক্টার বা বৈশিষ্ট্য সেটাও কিন্তু থাকতে পারে। তাহলে এই জায়গাটা কি বললাম বোঝা গেল? অ্যালোজোম অ্যান্ড সেক্স ক্রোমোজোম পুরোপুরি ক্লিয়ার। এরপর আমি সেক্স ডিটারমিনেশন, মানুষের মধ্যে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় এটা বলছি। দেখো এই যে এক্স এক্স, এই যে ক্রোমোজোমটা এক্স আর এক্স, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটার মধ্যে কি আসার পসিবিলিটিস বেশি আছে? এই দুটার মধ্যে যে কোনো একটা আসবে, দুটো কখনো আসতে পারেনি। এটা এই যে এক্স এক্স এটা তো 2n, এটা 2n, আর এই যে এক্স ওয়াই এটাও 2n। ঠিক আছে, 2n, তাহলে এর কাছ থেকে n আসবে, মাতার কাছ থেকে n আসবে, আর পিতার কাছ থেকে n আসবে, তারপরে এইটা 2n হবে, তাই তো 2n হবে। তাহলে এই যে এক্স এক্স যেটা, এই এক্স এক্স থেকে আসার পসিবিলিটিস কি আছে? এক্সই আছে, এক্স ছাড়া তার অন্য কিছু নাই। তাহলে এখানে সবসময় এক্স আসবে, কি আসবে? এক্স। আর এই যে জায়গাটা এইটা এক্সও আসতে পারে ওয়াইও আসতে পারে। কি বললাম? এক্সও আসতে পারে ওয়াইও আসতে পারে। তাহলে এইখানে সবসময় একটা আমি এখানে এক্স ওয়াইটা অন্য কালার করে দিই, তাহলে বেশি বেটার হবে। এক্স আর
ওয়াই, অন্য কালার করলাম। ঠিক আছে, দেখো এই যে এটা লাল যেহেতু করেছি, তার মানে এই মাতার কাছ থেকে সবসময় একই ক্যারেক্টার আসবে, দ্যাট ইজ এক্স। পিতার কাছ থেকে হতে পারে এক্স আসতে পারে। যদি এক্স আসে তার মানে সে হয়ে যাবে কি মেয়ে। দেখলাম এখানে এক্স এক্স মানে মেয়ে। ঠিক আছে, আর যদি এই এক্স এর পরিবর্তে যদি ওয়াই চলে আসে, ওয়াই ওয়াই, তাহলে সে হয়ে যাবে কি ছেলে। ছেলে, তাহলে ছেলে এবং মেয়ে কিভাবে হলো আমরা বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা খুব সুন্দরভাবে মাথায় ঢুকাইলো যে মেয়ে হবে, মেয়ে হবে নাকি ছেলে হবে, সেইটার জন্য দায়ী এখান থেকে কি বুঝতে পারলে যে কার জন্য মেয়ে বা ছেলে, ডিটারমিনেশন যেটা, নির্ধারণ যেটা, সেটা কার জন্য হচ্ছে মেয়ে বা ছেলে। এক্স যে এক্স এক্স, সেইখান থেকে যে যাই করা হোক সেই এক্স ক্রোমোজোমে আসবে, কিন্তু এক্স আর ওয়াই এইখান থেকে এক্স আসতে পারে, ওয়াই আসতে পারে। তাহলে এই সম্পূর্ণভাবে পুরুষ ঠিক করবে যে তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে। তারপরেও আমাদের সমাজে মেয়ে হবে না ছেলে হবে তার জন্য দায়ী সবসময় মাতাকে করা হয়, একজন মহিলাকে। কিন্তু একজন মহিলার সাথে এর কোনো সম্পর্ক নাই। এদেরকে বলা হয় হোমোজাইগাস, এদেরকে বলা হয় হেটারোজাইগাস। যাদের একই ধরনের গ্যামেট তারাকে বলা হয় হোমোজাইগাস, যাদের আলাদা আলাদা ধরনের তাদেরকে বলা হয় হেটারোজাইগাস। তাহলে এই হোমোজাইগাসের ক্ষেত্রে সবসময় এক্সই আসবে, অন্য কিছু আসতে পারেনি। কিন্তু হেটারোজাইগাস যেখানে, সেখানে এক্স আর ওয়াই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। তাহলে সবসময় আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে পিতাই কিন্তু ছেলে হবে না মেয়ে হবে তা নির্ধারণ করেন। যদিও এটা কাউকে দায়ী করার কোনো বিষয় নয়, এটা আমরা কাউকে কি রকম ভাবে দায়ী করতে পারি, এটা তো আমরা বলতে পারিনি যে যা 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 এক্স 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 যে স্পার্মটা সেটাই যা, বা যা ওয়াইটা ওয়াইটা সেটাই যা, এরকম তো হতে পারেনি। তাহলে সেই জায়গা থেকে আমরা এখানে কাউকে দায়ী কেন করতে যাব। বা দ্বিতীয় জিনিস যদি বলি, ছেলে হোক বা মেয়ে হোক, সেইখানে আমরা এরকম ডিসক্রিমিনেশন কেন করতে যাব, তাই না? তাহলে সেটা যেটাই হোক না কেন, সেটাই সেটাই তো আমাদের জন্য। আমরা যদি মেয়ে হয় বা যদি ছেলে হয়, তাতে আমরা এই ভেদাভেদটা কিসের জন্য রাখবো? যাই হোক, আমরা এরপরে তো এটা তো ছেলে মেয়ে, তাতে মানে এরকম একটা পরিস্থিতি, যখন আমরা এর থেকে আরেকটু অন্য ধরনের দেখতে যাব, তখন আমরা পুরো জিনিসটা বুঝতে পারবো। তাহলে আমরা এখানে ছেলে হবে না মেয়ে হবে কিরকম ভাবে সেটা বুঝতে পারলাম। ঠিক আছে, এখনো আমি জেন্ডারে যাইনি, আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য এই জায়গাটা বললাম। কি বললাম পুরোপুরি সমাজ গিয়া? আচ্ছা, এরপরে আমি যেটা বলবো ভালো করে শুনবে। এরপরে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে লিঙ্গ। ঠিক আছে, ছেলে মেয়ে তো আমরা বুঝতে পারলাম, এরপরে লিঙ্গ ভালো করে বুঝো। এই যে লিঙ্গ যেটা, এইটা তিনটা ভাগে ভাগ করা হয়। তিনটা ধরনের লিঙ্গ আমরা দেখতে পাই। আমি তিনটি ভাগ করে দিই। ঠিক আছে, হ্যাঁ দেখো, একদম এক নম্বরে সেটাকে আমরা কি বলবো, পুরুষ না, এক নম্বরে আমরা মহিলাকে রাখবো, মহিলা, মহিলা। ঠিক আছে, দু নম্বরে আমরা যেটাকে রাখবো দ্যাট ইজ পুরুষ, দু নম্বরে যেটাকে রাখবো দ্যাট ইজ পুরুষ। ঠিক আছে, তিন নম্বরে যেটাকে রাখবো সেটাকে আমরা থার্ড জেন্ডার বলে আপাতত বলছি, থার্ড জেন্ডার। ঠিক আছে, আচ্ছা, এটাকে থার্ড জেন্ডার এই কারণেই বলছি, এটার নাম তো আলাদা আলাদা সবাই দিয়েছে, থার্ড জেন্ডারের নাম আলাদা আলাদা সবাই দিয়েছে। কেউ এদেরকে হিজড়া বলে ডাকে, কেউ এদেরকে ছক্কা বলে ডাকে, কেউ এদেরকে কিন্নার বলে ডাকে। কিন্তু এর অনেক ভালো নামও রয়েছে। যেমন আমি এর যদি ভালো নাম বলতে বলি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যদি হ্যাঁ, মহাভারত, আমার মহাভারত খুব পছন্দের আর কি, আমি মাঝে মাঝে মহাভারতের এক্সাম্পল দিই। সেই মহাভারতে শ্রীকৃষ্ণ, ঠিক আছে, তিনি যখন রুক্মিণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, সেই সময় রুক্মিণীকে তার দাদা যে, সে বলছে যে না, কৃষ্ণর সাথে আমরা বিয়ে দেবো না, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে দেবো না। তো তার জন্য অর্জুন, ঠিক আছে, সেই অর্জুনকে কৃষ্ণ বলছে যাও তুমি বৃহন্নলা রূপে রূপ ধারণ করো, এবং সেই বৃহন্নলা রূপ ধারণ করে তুমি রুক্মিণীর সাথে দেখা করে এসো এবং ওকে ওইখান থেকে নিয়ে এসো। ঠিক আছে, তো সেই যে বৃহন্নলা যেটা, সেইটা কে ছিল, এই থার্ড জেন্ডার, যেটাকে আমরা কিন্নর বলছি, হিজড়া বলছি, ছাক্কা বলছি, এই সমস্ত জিনিস। এই টার্মগুলা হিজড়া, ছক্কা, কিন্নর, এই টার্মগুলা আমরা এত বাজেভাবে ইউজ করেছি। ঠিক আছে, তার জন্য এই টার্মগুলো আমার এখানে লিখতে খুব খারাপ লাগছে। আমরা যখনই কোনো কথা হতে হতে আমরা বলি তুই তুই পুরুষ নাকি একদম হিজড়া হয়ে গেছো, এরকম আমরা কথা বলি। তার মানে কি, এখানে পুরুষ যে লিঙ্গটা, সেই লিঙ্গটাকে বেশি পরিমাণে ডমিনেন্ট করা হচ্ছে, দেখানো হচ্ছে যে পুরুষ জাতি যারা, তারা এখানে অনেক বেশি
ডমিনেন্ট, তাদের গুরুত্ব অনেক বেশি। কিন্তু এটা তো কোনো কথা না, পুরুষের সাথে এদের কোনো তুলনা, এরকম ভাবে তুলনা আমরা কেন করতে যাবো, তাই না? তো এই মহিলা মানে কি? মহিলা মানে হচ্ছে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা তার যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম বিন্যাস হচ্ছে এক্স এক্স। কি বললাম বুঝতে পারলেন? পুরুষ যে, তার যেটা হবে সেটা হবে এক্স ওয়াই, ঠিক আছে? আর এই থার্ড জেন্ডার তার হতে পারে এক্স এক্স বা এক্স ওয়াই, ঠিক আছে? প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব, খুব সুন্দরভাবে মন দিয়ে শুনো। একদম প্রথমে যেটা, সেটা মহিলা। দেখো মহিলা, মহিলা মানে যে এর যে ক্রোমোজোম যেটা, সেটা এক্স আর এক্স। আচ্ছা, ক্রোমোজোম যদি এক্স এক্স হয়, তাহলে এই যে মহিলা, এই মহিলা তার আকর্ষণ থাকবে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের প্রতি, একই স্পিসিসের বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের প্রতি। মানে এই মহিলা যদি মানুষ হয়, তাহলে এই মহিলা তার একজন মানুষেরই পুরুষ, মানে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন পুরুষ, পুরুষদের প্রতি আকর্ষণ থাকবে। তাহলে এনারা দুজনে রিপ্রোডাকশন করতে পারবেন, ইয়েস, কোনো সমস্যা নাই। কারণ এই মহিলা, এই মহিলা কি তৈরি করবে? ডিম্বাণু, ডিম্বাণু। আর এই পুরুষ কি তৈরি করবে? শুক্রাণু। তাহলে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে রিপ্রোডাকশন হয়, জনন হয়, ঠিক আছে? তাহলে এই মহিলা পুরুষ কোনো সমস্যা নেই এই জায়গাটাতে। কিন্তু এমন কিছু কিছু সময় হরমোনাল ইমব্যালেন্সের জন্য মহিলা যারা রয়েছেন, মহিলা, তারা তাদের যে আকর্ষণ সেটা পুরুষদের প্রতি না হয়ে পড়ে মহিলাদের প্রতি হয়ে যায়, মহিলা, ঠিক আছে? পুরুষদের প্রতি না হয়ে পড়ে মহিলাদের প্রতি হয়ে যায়। তাহলে মহিলারা যে রিপ্রোডাকশনের জন্য যে সবচেয়ে ছোট্ট ইউনিট, যেটাকে আমরা ডিম্বাণু বলছি, এখানেও মহিলা ডিম্বাণু তৈরি করবে, এখানেও মহিলা ডিম্বাণু তৈরি করবে। তাহলে ইনিও ডিম্বাণু, ইনিও ডিম্বাণু, এই দুজনের মিলনের ফলে কি রিপ্রোডাকশন সম্ভব? রিপ্রোডাকশন বা জনন, এই জননটা হওয়ার জন্য সবচেয়ে ছোট্ট দুটো ইউনিট হচ্ছে শুক্রাণু প্লাস ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু প্লাস ডিম্বাণু যখন একসাথে মিলবে, তখন তারা কি তৈরি করবে? নেক্সট জেনারেশন বা অপত্য তৈরি করতে পারবে। কিন্তু এখানে দুটাই তো ডিম্বাণু হয়ে যাচ্ছে, তাহলে এরা কি রিপ্রোডাকশন করিতে পারিবেন? পারিবেন না, ঠিক আছে? আচ্ছা, এই যে মহিলা, তার সাথে পুরুষদের প্রতি এই আকর্ষণ যদি থাকে, তখন এটা হচ্ছে নর্মাল, এটাকে নর্মাল বলি বা স্ট্রেট বলি আমরা। কিন্তু মহিলাদের, যখন মহিলাদের প্রতি আকর্ষণ থাকে, তখন এটাকে আমরা বলি লেসবিয়ান, মানে লেসবো বা লেসবিয়ান। এই যে মহিলা, এই মহিলাকে বলা হয় লেসবিয়ান, ঠিক আছে? এরপর তোমার মনে হবে যে এটা আবার হয় নাকি, মানে আমি শহর সাইডে, শহরের যে সমস্ত ভাই বোন অধিবাসীরা যারা যারা রয়েছেন, তারা এটা বুঝতে পারবেন যে এই মহিলাদের প্রতি মহিলার যে আকর্ষণ, এটা হতে পারে, না হওয়ার কিছু নাই। কিন্তু গ্রাম সাইডে এইটাই আমাদের মানে লিয়া খুবই চাপের, ঠিক আছে? কেউ এখন এগুলো জানেনি। আমরা যদি কাউকে যাই বলি যে একজন মহিলা, ইয়ার মহিলার প্রতি আকর্ষণ আছে রে, মানে এই ছেলেকে ভালো লাগেনি, তার তার মহিলাকেই ভালো লাগে, তাহলে আমাদের গ্রাম সাইড বলে এটা কোনো, এটা রোগ, ঠিক আছে? যাই হোক, তো এই জিনিসটা এটা হয়। আর এটা এটা অস্বাভাবিক রোগ, ডিজিজ, ডিসঅর্ডার, এই সমস্ত জিনিসের মধ্যে না। এটা একটা মানসিক স্থিতি। এই মানসিক স্থিতি মানে কি? আমার মনে হয় যে আমার ছেলে না হয়ে করে আমার মেয়েদের প্রতি অ্যাট্রাকশন, বা মেয়ে না হয়ে করে আমার ছেলেদের প্রতি অ্যাট্রাকশন। এই অ্যাট্রাকশন, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মানসিক মানসিক জিনিস। এইখানে তোমরা কে আমাকে চাপ দেবে সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতার জন্য একজন মহিলা সবসময় পুরুষকেই ভালো লাগতে হবে, এর কোনো মানে নাই। একজন মহিলা একজন মহিলাকে ভালো লাগতে পারে, তার সাথে ইভেন এরা এগুলো সেম লিঙ্গ, এর যে লিঙ্গ, ইনার যে লিঙ্গ, দুজনের লিঙ্গ সেম, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় সমকামিতা। কি বলা হয়? সমকামিতা। তাহলে এইটাতে কোনো ধরনের কোনো সমস্যা না সমাজের থাকা উচিত, না অন্য কোনো জায়গায় থাকা উচিত। আমাদের আমরা যখনই নিউজ ফিউজ দেখি, আমরা দেখতে পাবো ওই যে ডোনাল্ড ট্রাম্প না পেট্রোল পাম্প কি একজন আছেনি, আমেরিকার রাষ্ট্রপতি, পাগলাটা, যাই হোক, তো উনি বলছেন যে জন্মের দিক থেকে হয় সে মহিলা হবে, না হয় সে পুরুষ হবে, হয় সে মেল হবে, নাহলে সে ফিমেল হবে। বাকি যে সমস্ত মানে লিঙ্গ রয়েছে, তাদেরকে সে গুরুত্ব দেবেন, ঠিক আছে? তার কাছে তাদের কোনো গুরুত্ব নাই। আমি মানে কয়েকদিন আগে আমি তার ওই ইয়াটা দেখছিলাম, ইন্টারভিউটা দেখছিলাম, তাতে সে মানে কত সুন্দরভাবে সে জিনিসটাকে এরকম ভাবে ইগনোর করে চলে গেল। এটা কিরকম ভাবে হতে পারে? একজন মহিলার প্রতি তো অ্যাট্রাকশন থাকতেই পারে, একজন পুরুষের প্রতি অ্যাট্রাকশন থাকতে পারে, ট্রান্সজেন্ডার হতে পারে, থার্ড জেন্ডার হতে পারে, এই সমস্ত বিভিন্ন আলাদা আলাদা সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যেগুলো LGBTQ, এই সমস্ত আমরা জিনিস বলি, এগুলো হতেই পারে। এগুলোর সাথে সমস্যাটা কোথায়?
কিন্তু ওদের মানে আমেরিকার যে সভ্য সমাজ, যার মধ্যে পড়ে আমাদের ডোনাল্ড পাম্প, পেট্রোল পাম্প, সে বলছে যে না, এইসব কিছু হবে না, এইসব কিছু আমাদের এই আমেরিকাতে চলবে না। ঠিক আছে, আমি যখনই কিছু হয় না, এই সমস্ত জিনিস আমি সব সময় আমাদের পুরাতন ধর্ম, তার সাথে সাথে আমরা সেই ধর্মের যে সমস্ত পুস্তক, তার যে গল্প, সেই গল্প আমি শুনি, তাদের এক্সাম্পল আমি দিতে আমার খুব ভালো লাগে। আমি মানে মহাভারত, রামায়ণ, এই সমস্ত জিনিস আমি মোটামুটিভাবে পড়ার চেষ্টা করি, কিছু কিছু গল্প আমি শোনার চেষ্টা করি। সেইখান থেকে আমি যদি দেখি, আমি সেইখানে দেখছি যে শ্রী রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন, ঠিক আছে, তো সেই বনবাসে যাওয়ার সময় তার রাজ্যের সমস্ত যারা রয়েছেন, ঠিক আছে, প্রজারা, তারা কি করছেন, তাকে ওই জঙ্গল পর্যন্ত ছেড়ে দিতে যাচ্ছেন। ঠিক আছে, যে ঠিক আছে বলেন সেই গেট পর্যন্ত ছেড়ে দিতে যাওয়া, এরকম আর কি। তো সেখান পর্যন্ত ছেড়ে দিতে যাচ্ছেন। যখন ছেড়ে দিতে যাচ্ছেন, তখন রামচন্দ্র বলছেন ঠিক আছে, আর তোমাদেরকে আসতে হবে না, তোমরা এরপর ঘুরে যাও। ঠিক আছে, তখন প্রজারা, যত প্রজা রয়েছে, তারা সবাই বলছে যে কেন আমরাও যাবো, আমরা রাজা যদি যায় তাহলে রাজার সাথে সাথে প্রজারাও সেইখানেই যাওয়াটা দরকার, যাওয়ার প্রয়োজন রয়েছে। তখন রামচন্দ্র বলছেন না, এই পাপ আমার, এই দোষ আমার, তাহলে আমাকেই এর শাস্তি ভোগ করতে দাও। যত পুরুষ মহিলা, যত বুড়ো বাচ্চা যত আছো, সবাই কিন্তু তোমরা নিজেদের জায়গায় ফিরে যাও। আমরা আবার 12 বছর বা 13 বছর যে বনবাস জীবন, সেটা অতিক্রম করে আমরা আবার ফিরে আসবো। ঠিক আছে, তো এই হচ্ছে গল্প। এরপর যখন 12 বছর বনবাস অতিক্রম করার পর তিনি যখন ফিরে আসছেন, তখন দেখছেন যে যে জায়গাতে সবাই এসে একসাথে উপস্থিত হয়েছিলেন, সেই জায়গাতে কয়েকজন কিন্নর, যেটাকে তৎকালীন ভাষায় আমরা বলতে পারি বৃহন্নলা, বা এখনকার ভাষায় আমরা বলি হিজড়া, বা ঠিক আছে ছক্কা, এই সমস্ত আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে আমরা তাদেরকে বলি, তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। ঠিক আছে, তারপর তখন রামচন্দ্র বলছেন যে এনারা এখানে উপস্থিত রয়েছেন এত কমজন, মানে মনে মনে ভাবছেন আর কি, এত কমজন। ঠিক আছে, তখন আস্তে আস্তে দেখছেন যে সমস্ত প্রজারা তাকে সাদরে বরণ করার জন্য আসছেন, এবং তাকে রামচন্দ্রকে বলছেন যে এনারা এইখানে আপনি যে সময়ে বনবাসের জন্য গিয়েছিলেন, সেই সময় থেকেই তারা কিন্তু এইখানেই রয়েছেন। তার কারণ হচ্ছে যে আপনি তখন বলেছিলেন যে সমস্ত পুরুষ মহিলা বৃদ্ধ বাচ্চা সবাই নিজেদের জায়গায় ফিরে যাও, আপনি তো এদের নামই করেননি। তখন শ্রী রামচন্দ্র বলছেন যে সত্যি এটা আমার অনেক বড় ভুল হয়েছে। তো রামচন্দ্র তখন তাদেরকে আশীর্বাদ দিয়ে বলছেন যে তোমরা যেখানেই যাবে, ঠিক আছে, সব সেই জায়গাতেই কিন্তু সব মঙ্গল কাজ হবে। ঠিক আছে, তোমাদের আশীর্বাদ যার উপরে পড়বে, সে কিন্তু খুব সুন্দরভাবে জীবনযাপন করবে, তার জীবনে সমস্ত কল্যাণ হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পুরানো, আজ থেকে প্রায় 5.5 লক্ষ বছর আগের গল্প। আর এই পেট্রোল পাম্প, সে বলছে যে না, হয় সে মহিলা হবে, না হলে সে পুরুষ হবে, এর বাইরে আর কোনো কিছু হয়নি। তাহলে LGBTQAI++, এই এত এত আলাদা ওরিয়েন্টেশনের মানেটা কি তাহলে? এগুলো কি আদৌ হয় না হয়নি, নাকি সবাইকার মানসিক সমস্যা এগুলো? তাহলে এই সমস্ত জিনিসগুলোর জন্য আমরা এখানে এক এক করে বড় বড় পার্সোনালিটিস কিছু রয়েছেন, যারা তাদের এই সমস্ত ওরিয়েন্টেশন নিয়েও খুশি, তারপরেও তারা তাদের জীবনে মানে সফলতম জীবনে কিন্তু তারা প্রতিষ্ঠিত। ঠিক আছে, তাহলে সেই রকম যদি আমরা এক্সাম্পল দেখি, আমরা 1 2 3 করে আমরা প্রথমেই লিখবো যে এই মহিলা আর মহিলাদের প্রতি অ্যাট্রাকশন যদি থাকে, তাহলে তাদেরকে বলা হয় লেসবিয়ান। কি বলা হয়? লেসবিয়ান। এই লেসবিয়ান যে সফলতম লেসবিয়ান, যারা তাদের জীবনে, ঠিক আছে, অনেক উচ্চতা অর্জন করেছে, আমরা এই সমস্ত লেসবিয়ানদের গল্প শুনবো, যারা তাদের নিজেদের জীবনে সবচেয়ে সফলতম কাহিনী লিখে গেছেন। ঠিক আছে, এখনো রয়েছেন আমরা বর্তমান যে সমস্ত পার্সোনালিটি, ঠিক আছে, ব্যক্তিত্ব যারা এখনো বর্তমানে রয়েছেন, তাদেরই এক্সাম্পল আমরা এখানে বলবো। একদম 1 2 3 করে আমি লিখি, শুনো। একদম একে যদি আমরা বলি, তোমরা সবাই জানো একজন ফেমাস আমরা ক্রিকেটার, ঠিক আছে, আমরা সবাই ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি, তাদেরই নাম করে বলছি। একদম প্রথমে এম কাপ,
ম্যারিজুয়ান কাপ, ঠিক আছে। এই এম কাপ ইনি হচ্ছেন সাউথ আফ্রিকার এক সময় অধিনায়ক ছিলেন, ঠিক আছে। এখন তিনি সাউথ আফ্রিকার একজন প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, ওমেন্স ক্রিকেট প্লেয়ার। ইভেন আমাদের WPL, ঠিক আছে, এই WPL এ তিনি ওয়ান অফ দ্য হাইয়েস্ট প্রাইসে বিক্রি হয়েছেন, ঠিক আছে। মোস্ট প্রবাবলি ইনি দিল্লির প্লেয়ার, ঠিক আছে। তাহলে দিল্লির প্লেয়ার 2.5 কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছেন মনে হচ্ছে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট আর কি। তাহলে তিনি কিন্তু তার জীবনে যথেষ্ট সফলতম একজন মহিলা ক্রিকেটার, ঠিক আছে। তিনি অলরাউন্ডার একজন, ব্যাটও করেন বলও করেন। তাহলে এম কাপ। 2 নম্বরে আমরা যদি বলি, আচ্ছা এম কাপের সাথে সাথে আমরা ক্রিকেটারের এক্সাম্পল দিচ্ছি, যখন আরো দু একটা ভালো এমন এক্সাম্পল আছে, তোমরা হয়তো এটা শুনছো, সবাই চিনো তোমরা তাদেরকে, আমি এখানে তাদের ছবি দিয়ে দেবো, প্রত্যেকটারে যখন এক্সাম্পল দেবো তার ছবি সাইডে আমি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এই এম কাপের সাথে সাথে আমি যদি আরো এক্সাম্পল বলি, সেটা হচ্ছে তুমি ধরে নাও NS ব্রায়ান্ট। এই NS ব্রায়ান্ট যিনি, ইনি তো আরো আরো মানে তিনি তার নিজস্ব যে ক্রীড়াতে সেইখানে আরো বেশি সফল। কেন আরো বেশি সফল? ইনি হচ্ছেন ইংল্যান্ডের একজন ক্রিকেটার। এই ইংল্যান্ডের ক্রিকেটার, তার সাথে সাথে তিনি ইংল্যান্ডের অধিনায়কও ছিলেন ওমেন্স ক্রিকেট টিমের। ইনি এইবারে 2026-এর ওমেন্স প্রিমিয়ার লিগ WPL, সেই WPL এ মুম্বাই ইন্ডিয়ান্স এনাকে 3.5 কোটি, সেকেন্ড হাইয়েস্ট 3.5 কোটি দিয়ে এনাকে কিন্তু কিনেছেন, ঠিক আছে। তাহলে NS ব্রায়ান্ট। তার সাথে সাথে আমরা যদি বলি সাউথ আফ্রিকার আরেকজন আছে, ঠিক আছে, তার নাম হচ্ছে লি, ঠিক আছে, কিপিং এবং ব্যাটসম্যান। তার সাথে সাথে যদি আমরা নিউজিল্যান্ডের এরকম ক্রিকেটার রয়েছে, তার নাম হচ্ছে লাহু, ঠিক আছে, নিউজিল্যান্ডের ফাস্ট বোলার, এখন খেলে, একদম এখন রিসেন্ট খেলে। আমি এখানে যাদের নাম বলছি তারা এখন রিসেন্ট খেলে, তুমি তাদেরকে দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তারা সোশ্যাল মিডিয়াতে এসে করে নিজেরা পোস্ট করেছে, বলতে কোনো তাদের সমস্যা হয়নি যে তারা লেসবিয়ান। বলতে সমস্যা হবে কেন? কিসের জন্য হবে সমস্যা? তাদের নিজস্ব একটা চাহিদা থাকবে না, তাদের নিজস্ব মানসিকতা থাকবে না, যে আমি আমার ওরিয়েন্টেশন এই, আমি এটা সমাজের সামনে তুলে ধরছি, কি আছে অসুবিধা তাদের? এই ইনাদের মতো পার্সোনালিটিস যদি এসে করে সমাজের সামনে নিজেদের বাস্তব পরিচয় যদি তুলে ধরেন, তাহলে অন্যান্য যারা এখনো পর্যন্ত সমাজে বিরাট কিছু করে উঠতে পারেননি, কিন্তু তারা লজ্জায়, এই সমাজের ভয়ে নিজেদের এই ওরিয়েন্টেশন নিয়ে করে কিছু কথা বলতে পারেনি, তারা কিন্তু এই এনাদেরকে দেখে কিন্তু ইন্সপায়ার হবে। এনাদেরকে দেখে করে তারা তাদের নিজেদেরকে যে লজ্জিত মনোভাব, সেই জায়গা থেকে দূরে করতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা আমি তো জাস্ট ক্রিকেটের কথা বলছি, আমি তোমাদেরকে অনেক বড় বড় নাম বলছি, তোমরা শুনতে বুঝতে পারবে। দেখো 2 নম্বর, আচ্ছা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে জুডাই ফস্টার। এই জুডাই ফ্রস্টার তিনি হচ্ছেন অস্কার উইনার একজন অভিনেত্রী, ঠিক আছে। এই অভিনেত্রী অস্কার উইনার, ঠিক আছে, তিনিও কিন্তু এসে করে বলেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে আই অ্যাম লেসবিয়ান, নো প্রবলেম, ঠিক আছে। 3 নম্বরে যদি দেখি আমরা আমাদের ইন্ডিয়ান একজনকার নাম বলি, ঠিক আছে। ইন্ডিয়ার নাম নিতে আমার ভয় লাগে, মানে ভয় লাগে কিন্তু ইন্ডিয়ান, তার নাম হচ্ছে ফতেমা নূর। এনাকেও তোমরা চিনবে, অনেকেই চিনবে, যিনি হচ্ছেন বিগ বস, আমাদের যে বিগ বস যে টিভি শো আছে, সেই সাল্লু ভাইয়ের যেখানে হোস্ট করেন, সেইখানের একজন কন্টেস্টেন্ট হচ্ছে ফতেমা নূর, ঠিক আছে। তাহলে এনারা সবাই হচ্ছেন লেসবিয়ান, ওকে। তাহলে এই হচ্ছে লেসবিয়ানের গল্প। এরপর আমরা চলে আসবো পুরুষ, ঠিক আছে। তাহলে সেক্সুয়ালি যারা পুরুষ, XY যাদের ক্রোমোজোম রয়েছে, তাহলে এই পুরুষ যারা, এই যে পুরুষ তাদের কার প্রতি অ্যাট্রাকশন থাকবে, কার প্রতি আকর্ষণ থাকবে? মহিলার প্রতি। এটা বলা হয় নর্মাল বা স্ট্রেট। কিন্তু যদি কোনো পুরুষের প্রতি অ্যাট্রাকশন থাকে বা আকর্ষণ থাকে, পুরুষ, তখন তাকে বলা হয় গে। তখন তাকে বলা হয় গে, ঠিক আছে। তাহলে এই গে যারা, তাদের কিছু আমি প্রমিনেন্ট এক্সাম্পল আমি তোমাদেরকে বলি, তাহলে তোমরা জিনিসটা আরো সহজেই বুঝতে পারবে, তোমরা আতঙ্কিত হবেন, ঠিক আছে, তোমরা হয়তো একটু চমকে যাও। যাই হোক, দেখো 1 নম্বরে টিম কুক, এবার দেখো তাহলে কি বলছি, টিম কুক, মানবেন্দ্র সিং গোয়েল, ঠিক আছে, আর হচ্ছে তোমার স্টিভেন ডেভিস। এই 3 জন, দেখো এই 3 জন
তিনজন আলাদা আলাদা প্রফেশনের সাথে যুক্ত। দেখো টিম কুকের নাম তোমরা অনেকেই শুনবে। ইনি হচ্ছেন, এই যে টিম কুক, ইনি হচ্ছেন ওই যে অ্যাপেল, আধ খাওয়া অ্যাপেলটা যেটা আছে, সেই অ্যাপেল কোম্পানির ইনি সিইও ছিলেন, ঠিক আছে, মিলেনিয়ার টিম কুক। ওকে, ইনি সম্ভবত, আমি জানিনি, আমার মনে হচ্ছে সম্ভবত স্টিভ জবস, সেই স্টিভ জবসের পরেই যে সিইও যিনি ছিলেন তার নাম হচ্ছে টিম কুক, 2011 সালে মনে হচ্ছে, আমার অতটা আইডিয়া নেই। যাই হোক, দেখো দ্বিতীয়ত হচ্ছে মানবেন্দ্র সিং গোয়েল, ইনি একজন রাজা পরিবারের, ঠিক আছে, তিনিও কিন্তু গে ছিলেন। আচ্ছা, স্টিভেন ডেভিস ইনি কিন্তু একজন কি গে, ইনি হচ্ছেন একজন ক্রিকেটার। আচ্ছা, এর সাথে সাথে তোমরা, আমি মানে এনারা কনফার্ম করেছেন যে এনারা হচ্ছেন যে গে, সোশ্যাল মিডিয়াতে এসে করে নিজেদেরকে বলেছেন যে আমরা হচ্ছে গে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা এই হয়েছে। কিন্তু এই যে স্টিভেন ডেভিস না, তিনি তার, তুমি যদি ইনস্টা বা টুইটারে যাও, সেখানে সে একটা লম্বা বিবৃতি দিয়ে কিন্তু তিনি বলেছেন যে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যে আমি হচ্ছে একজন গে, আমার আকর্ষণ একজন পুরুষের প্রতি। তিনি এসে করে সমস্ত খুব সুন্দর, আমি তার এটা পড়ছিল, তোমরা যদি পাও তো পড়বে, দেখতে পাবে এখানে অনেক, মানে তিনি সোশ্যাল ইস্যু, সমাজে কি কি এর পজিটিভ নেগেটিভ দিক, সেই সমস্ত কিছু কিন্তু এখানে তিনি তুলে ধরেছেন। যাই হোক, তো আমি বলছি এগুলো ছাড়াও কিন্তু আরো কিছু তোমাদের মনে হতে পারে যে এনাকে দেখে আমার গে বলে মনে হয়, কিন্তু দেখে মনে হয় ওটা তো একটা আলাদা জিনিস, ওইরকম তো মানে জিনিসটা ঠিক না, দেখে মনে হয়। যেমন ধরো তোমাদের মনে হতেই পারে যে করণ জোহর, কিন্তু করণ জোহর কখনোই নিজেকে বলেননি যে তিনি গে, ঠিক আছে। এরকম করে XYZ, রণবীর সিং ফিং, এরকম কিছু তোমাদের মনে হতে পারে, বা তারা কিন্তু একদমই সেরকম না, ঠিক আছে। তাহলে যাই হয়ে যাক, তো এনারা কিন্তু তাদের নিজস্ব জায়গাতে কিন্তু প্রত্যেকেই সফলতম ব্যক্তি, ঠিক আছে, এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে করেই তারা সফল হয়েছে। কি বলছি বুঝতে পারছো? সুতরাং গে, লেসবিয়ান, এগুলো যে মানে আলাদা একটা জিনিস, এগুলা সমাজ থেকে অনেক মানে দূরের জিনিস, এরকম কিছু না। সমাজে গেও থাকে, লেসবিয়ানও থাকে, ট্রান্সজেন্ডারও থাকে, থার্ড জেন্ডারও থাকে, ঠিক আছে, LGBTQ সমস্ত কমিউনিটি। দেখো LGBTQ মধ্যে দেখো LG, এরপর বি আছে বাইসেক্সুয়াল, ঠিক আছে, আমি থার্ড জেন্ডারে যাইনি কিন্তু এখনো। এরপর আমি বলছি বাইসেক্সুয়াল। আমি এই জায়গাটা আমি বাইসেক্সুয়ালের গল্পটা একটু বলবো, কি কোনখানে বলবো? আচ্ছা, বাইসেক্সুয়ালের গল্পটা আমি এইখানে বলি। বাইসেক্সুয়াল মানে কি? বাইসেক্সুয়াল মানে হচ্ছে যে একজন মহিলা আর একজন পুরুষ। মহিলা মানে কি এক্স, পুরুষ মানে কি XY। তাহলে একজন মহিলা, তার যদি মহিলা এবং পুরুষ, আচ্ছা, এবং পুরুষ, আর এই যে পুরুষ, তারও মহিলা বা পুরুষ, এই দুজনের প্রতি যদি আকর্ষণ থাকে, তাহলে তাদেরকে বলা হয় বাইসেক্সুয়াল। মানে আমি একজন পুরুষ, তাহলে আমার পুরুষ এবং মহিলা দুজনের প্রতি যদি সেক্সুয়াল আকর্ষণ থাকে, তাহলে তখন আমাকে বলা হবে বাইসেক্সুয়াল। বা কোন একজন মহিলা, তার মহিলার প্রতি আকর্ষণ থাকতে পারে, তার পুরুষের প্রতি আকর্ষণ থাকতে পারে, তখন তাদের এক্সাম্পল হয়ে যাবে কি, যে বাইসেক্সুয়াল। আচ্ছা, এই বাইসেক্সুয়ালের প্রমিনেন্ট এক্সাম্পল তোমরা বেশ ভালো করে শুনেছো, তোমরা ইতিহাস পড়েছো, ইতিহাসে তোমরা আলাউদ্দিন খিলজির নাম শুনেছো, ঠিক আছে। খিলজি বংশের সবচেয়ে প্রতিষ্ঠিত, সবচেয়ে সফলতম রাজা, তার নাম হচ্ছে আলাউদ্দিন খিলজি। সেই আলাউদ্দিন খিলজি তিনি কিন্তু ছিলেন বাইসেক্সুয়াল, ঠিক আছে। যদিও তিনি তো আর কোনো জায়গায় এসে করে বলেননি যে আমি বাইসেক্সুয়াল, এরকম না। কিন্তু আমরা যখন গল্প পড়েছি, আমরা তখন দেখেছি মালিক কাফুর বলে একজন ছিলেন, তারই কমান্ডার, ঠিক আছে। তাহলে সেই মালিক কাফুরের সাথে তার সেক্সুয়াল কিছু রিলেশন ছিল আর কি। তার মানে কি, তিনি একজন পুরুষের সাথে যদি তার রিলেশন রয়েছে, তার মানে সেটাকে আমরা গে বলি নাকি, পুরুষের সাথে পুরুষের রিলেশন হলে গে। কিন্তু তার একজন নারীর সাথেও কিন্তু তার অ্যাট্রাকশন ছিল, যে কারণে তিনি পদ্মাবত, তোমরা সবাই পদ্মাবত সিনেমা দেখেছো, সেই পদ্মাবত সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি পদ্মাবতীর জন্য কিন্তু তার একটা আকর্ষণ বাদশা ছিল, ঠিক আছে। 2 নম্বরে যদি আমরা দেখি ভিক্টোরিয়া মোরে, এই ভিক্টোরিয়া মোরে গ্র্যামি উইনার, গ্র্যামি বুঝতে পারছো তো, গানের সবচেয়ে বড় যে পুরস্কার, সেটাকে বলা হয় গ্র্যামি আর কি। তাহলে সেই গ্র্যামি উইনার ছিল, ঠিক আছে। তার সাথে সাথে আমরা যদি সাভান্তে পায়োবো, এই যে সাভান্তে পায়োবো, ইনি ছিলেন একজন নোবেল জয়ী। 2022-এ মোস্ট প্রবাবলি 2022-এ মেডিকেল সায়েন্সে কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন,
ঠিক আছে, যে এই যে আলাউদ্দিন খিলজি, ঠিক আছে, ভিক্টোরিয়া মোরে, ঠিক আছে, সাভান্তে পায়োবো, এনারা প্রত্যেকেই কিন্তু নিজেদের পার্সোনাল ক্ষেত্রে, ঠিক আছে, সবাই কিন্তু সফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু জেন্ডারটা ম্যাটার করেনি। তাহলে আমাদের প্রফেশন কি হবে, সেইখানে জেন্ডার ম্যাটার করেনি। ঠিক আছে, তাহলে সেইখান থেকে আমাদের এই জেন্ডার রিলেটেড যে জিনিসগুলো, সেগুলোর থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। আচ্ছা, তাহলে কি হলো মহিলা। তাহলে এই যে মহিলা, তাহলে মহিলার প্রতি পুরুষদের আকর্ষণ যদি হয় তাকে স্ট্রেট বলা হয়, মহিলার প্রতি মহিলার আকর্ষণ তাকে বলা হয় লেসবিয়ান। পুরুষের প্রতি মহিলাদের আকর্ষণ যেটা, সেটাকে স্ট্রেট বলা হয়, কিন্তু পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ যদি হয় তাকে বলা হয় গে। আচ্ছা, বাইসেক্সুয়াল কি? মহিলা যিনি তার পুরুষের এবং মহিলা দুজনের প্রতি আকর্ষণ, বা পুরুষ যিনি তার মহিলা এবং পুরুষ দুজনের প্রতি আকর্ষণ যদি থাকে, তাদেরকে বলা হয় বাইসেক্সুয়াল। তাহলে ভালো করে দেখো, এল, জি, বি, এরপর আসছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে, থার্ড জেন্ডার জানতে হবে। কি জানতে হবে? থার্ড জেন্ডার। আচ্ছা, থার্ড জেন্ডার যেটা, সেটাকে আমরা বিভিন্ন আলাদা আলাদা নাম তো বলি। দেখো, এই নামটা আমার আমার মনে হয় একটা খুব সুন্দর নাম হয়েছে। দেখো, মহিলা পুরুষ, পুরুষের প্র প্র আর মহিলার মিলা, মিলা। আমার মনে হয় এই নামটা অনেকটা বেশি সুন্দর লাগছে এদের জন্য, এনাদের জন্য এই নামটা, প্রমিলা নামটা খুব সুন্দর লাগছে না? ঠিক আছে, তাহলে আমরা আমরা কেন হিজড়া বলবো, আমরা কেন ছাক্কা বলবো, এই সমস্ত জিনিস যেগুলো অলরেডি প্রচুর বাজে ভাবে সবাইকার সামনে মানে উঠে আসছে আর কি। আমরা যখনই ছোট ছোট এক্সাম্পল দিই যে এরকম বলি যে তুই 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 পুরুষ নাকি হিজড়া হয়ে গেছে, তার মানে কি এখানে পুরুষ যে জাতি, সেই পুরুষ জাতিকে এখানে মানে সবচেয়ে বেশি ডমিনেন্ট করে দেখানো হচ্ছে, পুরুষ জাতিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু কিসের জন্য দেওয়া হবে? পুরুষ জাতি এমন কি কাজ করে নিয়েছে যারা এই যে এই ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার যারা, তারা করতে পারেনি? এমন অনেক থার্ড জেন্ডারের এক্সাম্পল আমি তোমাকে এখনই দেবো, যারা এই সমস্ত মানে যে সমাজে পুরুষ এবং মহিলা তাদের থেকে অনেক বেশি ভালো কাজ করেছে। ভালো ইন দ্য সেন্স, তারা তাদের জায়গাতে যথেষ্ট পরিমাণে প্রতিষ্ঠিত। তাহলে এইখানে আমরা জেন্ডারের বেসিসে আমরা যদি ভাগ করতে যাই, এটা তো ভালো জিনিস না। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা প্রথমে আগে জানবো যে এই থার্ড জেন্ডার জিনিসটা কি। দেখো, থার্ড জেন্ডার জিনিস মানে হচ্ছে, তোমরা অনেকেই ভাবো যে থার্ড জেন্ডার মানে হচ্ছে এক্স এক্স অ্যান্ড এক্স ওয়াই, মানে হচ্ছে যে ছেলে এবং মেয়ে তাদের দুটাই যে যৌন বৈশিষ্ট্য বা সেক্সুয়াল ক্যারেক্টার যেগুলো, এই দুটাই দেখা যাবে না। এরকম কখনোই হতে পারেনি যে তার মধ্যে যে এদের যে প্রাইমারি সেক্স অর্গান বা প্রধান সেক্স অর্গান যেটা, সেটা কি ফিমেলদের ক্ষেত্রে ডিম্বাশয়, আর ছেলেদের ক্ষেত্রে সেটা হচ্ছে শুক্রাশয়। তার মানে ডিম্বাশয় এবং শুক্রাশয় দুটাই কি তাদের মধ্যে দেখা যাবে না? হতেই পারেনি। কোনো কারোর মধ্যেই ডিম্বাশয় এবং শুক্রাশয় দুটি প্রধান সেক্সুয়াল অর্গান, দুটি প্রধান সেক্সুয়াল অর্গান কখনোই তাদের মধ্যে দেখা যেতে পারেনি একসাথে। তাহলে কি হয় থার্ড জেন্ডার? থার্ড জেন্ডারে যেটা হয়, ভালো করে শোনো, থার্ড জেন্ডারে এইরকম হয় যে কেউ এক্স এক্স বা কেউ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে জন্মের ভিত্তিতে তিনি কিন্তু এক্স এক্স। ওকে, মানে তার যখন জন্ম হয়েছে, তিনি যখন সদ্যজাত ছিলেন, তাহলে তার যখন জন্ম হয়েছে তখন তাকে আমরা দেখে বুঝতে পেরেছি যে তিনি হচ্ছেন এক্স এক্স, মানে একজন মহিলা। কিন্তু যখন তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন, তার মধ্যে হরমোনাল পরিবর্তন হচ্ছে, তিনি যখন পিউবার্টিতে যাচ্ছেন, তখন আমরা বুঝতে পারছি যে তার মানসিকভাবে তিনি কিন্তু এই যে মেয়ে, সেই মেয়েতে তিনি সুখী নন। মানে কি? মানে তিনি শারীরিকভাবে একজন মেয়ে, কিন্তু মানসিকভাবে মেয়ে নন, মানসিকভাবে তিনি একজন পুরুষ। মানে কি? যখন তার হরমোনাল চেঞ্জেস আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি মেয়ে যেরকম, তার সাথে সাথে তার মধ্যে পুরুষের কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে কি? মানে দাড়ি গোঁফ বেরোনো যেটা, সেইটা। তার সাথে সাথে আমরা কি দেখতে পাবো? তার যে ভয়েস, সেই ভয়েসটা যেটা, সেটা মেয়েদের ভয়েস তীক্ষ্ণ হওয়া উচিত, কিন্তু তার ভয়েস তীক্ষ্ণ হয়নি, তাদের ভয়েস অনেক মোটা হয়। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাবো। তাহলে তখন তিনি হয়ে যাবেন কি? ট্রান্সজেন্ডার। এটা সম্পূর্ণ ভুল। তাহলে তখন তিনি হয়ে যাবেন কি? একজন থার্ড জেন্ডার। সেই রকম ভাবে কেউ যদি শারীরিকভাবে তার জন্ম হয়েছে পুরুষ হিসাবে, কিন্তু তার এই শারীরিকভাবে জন্ম যেটা, সেটা পুরুষে তিনি খুশি নন বা পুরুষে তিনি সুখী নন, তাহলে একটা টাইম আসবে পিউবার্টির সময়, বা কি বলছি, বয়ঃসন্ধিকালের সময়, যখন হরমোনাল চেঞ্জেস হয়, সেই সময় কিন্তু আমরা দেখতে পাবো তিনি শারীরিকভাবে পুরুষ, কিন্তু মানসিকভাবে তিনি মহিলাদের সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাহলে তিনি তখন কি হয়ে যাবেন? মহিলাদের প্রতি আকর্ষণ। তার মানে কি দাঁড়াচ্ছে? মহিলাদের সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঠিক আছে, তার মানেটা কি দাঁড়াবে? যে এই যে পুরুষ, সেই পুরুষ শারীরিকভাবে তিনি পুরুষ, কিন্তু মানসিকভাবে কিন্তু তিনি একজন মহিলা। কি বলছি বুঝতে পারছো? মানসিকভাবে তিনি কিন্তু মহিলা। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারছি? এই যে মহিলা, এইখানে যে মহিলা, সেই মহিলা হতে চাইছেন কি? পুরুষ। পুরুষ। ঠিক আছে, এই যে পুরুষ, এই পুরুষ হতে চাইছেন কি? মহিলা। মহিলা। ঠিক আছে, তাহলে একজন পুরুষ তিনি হতে চাইছেন মহিলা, একজন মহিলা তিনি হতে চাইছেন পুরুষ, কিন্তু শারীরিকভাবে তাকে দেওয়া হয়েছে তিনি এক্স এক্স এবং এক্স ওয়াই। তাহলে আমরা দেখতে পাবো যে এই যে ইনি যেখানে এক্স এক্স, মানে তার জন্ম হয়েছিল কি? একজন মেয়ে হিসেবে, কিন্তু তার আকর্ষণ যেটা, আকর্ষণ আলাদা জিনিস, আকর্ষণ তো অন্য কথা বলছি, কিন্তু তার নিজস্ব শারীরিক চাহিদা যেটা, সেইটা কিন্তু তিনি নিজেকে পুরুষ হিসেবে বেশি স্বাবলম্বী।
ঠিক আছে, তখন তার মধ্যে না পুরুষের সেক্সুয়াল ওরিয়েন্টেশন বেশি দেখা যাচ্ছে, না মহিলাদের দেখা যাচ্ছে। তার ফলে কি হয়, এনার মধ্যে যে ওভারি যেটা সেটা ভালো করে ডেভেলপ হয়নি। তার কারণে এনারা যারা রয়েছেন তারা কিন্তু রিপ্রোডাকশন করিতে পারেন না, মেডিকেলি রিপ্রোডাকশন করতে সম্ভব নয়। ঠিক আছে, যখনই আমরা এইখানে চলে যাবো মহিলাদের ক্ষেত্রে, তাহলে এই মহিলাদের ক্ষেত্রেও যে ইনি পুরুষ হিসাবে তিনি তার জন্মগ্রহণ হয়েছে, কিন্তু তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন মহিলা হিসেবে থাকতে। ঠিক আছে, তাহলে তখন তার মধ্যে তিনি কি, যে তিনি হচ্ছেন একজন পুরুষ, কিন্তু তিনি শাড়ি পরতে ভালো লাগে, তার মেয়েদের যে সমস্ত ক্যারেক্টার, তার বড় বড় চুল, লম্বা চুল ভালো লাগে, তার লিপস্টিক করতে ভালো লাগে। কারণ কি, তার জন্মটা বাই ডিফল্ট হয়ে গেছে XY, কিন্তু সে মানসিকভাবে হতে চাইছে কি মহিলা। কি বলছি বুঝতে পারছো? তাহলে এদেরও কিন্তু এই যে পুরুষ যেহেতু, তাহলে তাদের শুক্রাশয় যেটা, সেই শুক্রাশয় কিন্তু অত ভালো ডেভেলপড হয়নি। তাহলে এরা দুজনেই কিন্তু কেউ রিপ্রোডাকশন বা জননে কিন্তু সক্ষম না। হ্যাঁ, এইটাকে বলা হয় থার্ড জেন্ডার। এরপরে আসছি ট্রান্সজেন্ডার। থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার দুটো আলাদা। দেখো ভালো করে, এরপরে আমি যেটা বলছি সেটা এইখানে বলছি ট্রান্সজেন্ডার। কি বলছি? ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার। ঠিক আছে, এই যে ট্রান্সজেন্ডার, ভালো করে শোনো, এই যে ট্রান্সজেন্ডার মানেটা কি? ট্রান্স মানে হচ্ছে পরিবর্তন, ট্রান্স মানে কি? ট্রান্সফার, পরিবর্তন। তাহলে এই যে তিনি ছিলেন কি একজন মহিলা, মহিলা থেকে তিনি চাইছেন কি হতে? পুরুষ। তাহলে যদি তিনি পুরুষে পরিবর্তন হয়ে যান, মহিলা থেকে পুরুষে যদি পরিবর্তন হয়ে যান, তখন তাকে বলা হয় ট্রান্স। পুরুষ হয়েছে, এটা ট্রান্স যেরকম ছিলই, তার সাথে পুরুষে পরিবর্তন হয়েছে, তাহলে ট্রান্স মেল। তাহলে কি বলা হয়? ট্রান্স মেল। আচ্ছা, এই মেল যে, সে কার প্রতি অ্যাট্রাক্টেড হবে? সে অ্যাট্রাক্টেড হবে কোনো মহিলাদের প্রতি, মহিলা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ট্রান্স মেল। আচ্ছা, এই যে মহিলা, তাহলে এই যে ট্রান্সফার হচ্ছে, কিসে ট্রান্সফার হচ্ছে? ইনি ছিলেন আগে কি ছেলে, ট্রান্সফার হতে চাইছেন কিসে? মহিলাতে। তাহলে ট্রান্স ফিমেল, এটাকে বলা হয় ট্রান্স ফিমেল। তাহলে এটা ট্রান্স মেল, এটা ট্রান্স ফিমেল। আচ্ছা, ট্রান্স ফিমেল যে, সে কার প্রতি অ্যাট্রাক্টেড হবে? পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হবে, পুরুষ হয়েছে। তাহলে এটা হচ্ছে পুরুষের প্রতি তিনি অ্যাট্রাক্টেড। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, আমি একবার দেখে নিই কি হচ্ছে। ঠিকঠাক, হ্যাঁ চলছে, ভালোই চলছে। ঠিক আছে, তাহলে ট্রান্সজেন্ডার যেটা, সেই ট্রান্সজেন্ডারটা কখন করা হয়? ভালো করে শোনো, এই ট্রান্সজেন্ডারটা হয় যখন তিনি পিউবার্টির পরের যে স্টেজে, সেই স্টেজে মানে টিনেজার্স যে স্টেজ, ঠিক আছে, টিনেজার্সে পরে বা টিনেজার্সের সময় তোমরা কিন্তু এই চেঞ্জেস যেটা, সেই চেঞ্জেসটা আমরা দেখতে পাবো তাদের মধ্যে। মানে এই যে এইটা হচ্ছে একটা মেডিকেল সার্জারি, ঠিক আছে, এই একটা মেডিকেল প্রসেস, সার্জারির প্রসেস। এই প্রসেসে আমরা কি করব, যে কি দেখতে পাবো, যে তার যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন যেটা, সেই সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি ছিল? XX। তাহলে সেই XX এর যে ওরিয়েন্টেশন, সেইটাকে চেঞ্জ করে সে পুরুষ হতে চাইছে, তাহলে সে চেঞ্জ হয়ে করে পুরুষ হবে। বা যে XY ছিল, সেই XY এর মধ্যে সেইটাকে চেঞ্জ করে সে মহিলা হতে চাইছে, এইটাকেই বলা হচ্ছে ট্রান্স, মেডিকেলি ট্রান্সফর্মড। ঠিক আছে, তাহলে সেটাকেই বলা হচ্ছে ট্রান্সজেন্ডার। কি বললাম বুঝতে পারছো? এইরকম অনেক ট্রান্সজেন্ডার রয়েছে, যার এক্সাম্পল আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখো। আচ্ছা, এই যে ট্রান্সজেন্ডার, তারা তাদের জীবনের সকলতম কাহিনী লিখে গেছেন। ঠিক আছে, তাদের উদাহরণ যদি আমরা বলি, লিখে গেছেন না, এখনো লিখছেন আর কি, এরকম টাইপসের। তাদের উদাহরণ যদি বলি, তাদের একদম প্রথমে পড়ে যাচ্ছে কারলা সোফিয়া। এই যে কারলা সোফিয়া না, এই কারলা সোফিয়া, ইনি হচ্ছেন একজন 2025-এ অস্কারের নমিনেটেড একজন ট্রান্সজেন্ডার। ঠিক আছে, একজন অভিনেত্রী, যিনি অস্কারে নমিনেটেড হয়েছিলেন। 2025-এ অস্কার পাননি, কিন্তু অস্কারে নমিনেটেড হয়েছিলেন। ঠিক আছে, তাহলে তার নাম হচ্ছে কি? কারলা সোফিয়া। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, ইনাকে তো তোমরা সবাই চিনবে। 2 নম্বরে এই আনায়া বাঙ্গার যেটা, এই আনায়া বাঙ্গারকে তোমরা সবাই চিনো। ইনি হচ্ছেন ভারতীয় ব্যাটিং কোচ, ভারতীয় জাতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সুপুত্রী। তো ইনার জন্ম হয়েছিল অ্যাজ এ মেল হিসাবে। ঠিক আছে, মেল, পুরুষ। কিন্তু তিনি আস্তে আস্তে যখন তিনি তার ওরিয়েন্টেশন সম্পর্কে বুঝতে পেরেছেন, তখন তিনি তার জেন্ডার ট্রান্সফর্ম করেছেন বা ট্রান্সজেন্ডার হয়েছেন। এবং তিনি নিজেকে কিন্তু সবার সামনে ট্রান্সজেন্ডার বলতে তার কোনো দ্বিধাবোধ হয়নি। ইভেন মানে খুব সুন্দর জিনিস সবার সামনে তুলে ধরেছেন। এই আনায়া বাঙ্গার এনার ভিডিও আমি অনেক আগে দেখেছি। মানে এনার ভিডিও বলতে, ইনি ক্রিকেট প্লেয়ার একজন। ঠিক আছে, খুবই সুন্দর ক্রিকেট খেলেন, খুবই সুন্দর। মানে আমি আগে জানতাম নি। তোমরা যদি কেউ আনায়া বাঙ্গার বলে সার্চ করবে, দেখবে খুবই সুন্দর ক্রিকেট প্লেয়ার এবং একজন মডেল আর কি। তো এত সুন্দর কভার ড্রাইভ, তার সাথে ফ্লিক, আমি আগে মনে হতো যে এইরকম একজন এত সুন্দর একজন মহিলা ক্রিকেটার, তিনি কেন এখনো চান্স পাননি ভারতের জাতীয় দলে, ইন্টারন্যাশনালে। হ্যাঁ, আমি যখন তার দেখেছি,
দেখছি যে তার বয়স একদমই কম, এরকম না, মানে ইনি হচ্ছেন আমাদের থেকেও ছোট, ঠিক আছে। তো এই আনায়া বাঙ্গার যে, সে হচ্ছে একজন ট্রান্সজেন্ডার, ঠিক আছে। তার শর্ট শুধু দেখবে, আমি তোমাদেরকে একটু জাস্ট বলে রাখি। আচ্ছা, তারপরে হচ্ছে নাগা সাহিন। নাগা সাহিন হচ্ছে কেরালার একজন, না কেরালার না, ইনি হচ্ছেন মধ্যপ্রদেশের একজন ইয়ে অভিনেত্রী, কিন্তু কেরালা ফিল্ম ফেস্টিভ্যালের একটা পুরস্কার, মানে নবাগতা হিসেবে একজন ভালো পুরস্কার, মানে তোমার ওটা কি অ্যাক্ট্রেস হিসেবে কিন্তু পুরস্কার পেয়েছিল। তো যাই হোক, তো এই হচ্ছে যে ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডারের গল্প, ঠিক আছে। এছাড়াও তোমাদেরকে আমার বিশেষ অনুরোধ যে, যে সমস্ত থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার রাস্তায় দেখো, তাদেরকে নিয়ে তোমরা হাসাহাসি, তাদেরকে নিয়ে কিছু কথা বলা, বা কিছু না বলে করে মুখ ঘুরিয়ে নেওয়া, বা তারা যখনই সামনে আসবে তার থেকে ডিস্টেন্স মেনটেন করা, এই সমস্ত জিনিস একদমই করবে না। এগুলো করাটা কোনো ভালো জিনিস না। এটার মানে এটা দাঁড়ায়নি যে তুমি খুব সভ্য সমাজে বাস করো, ঠিক আছে। তাহলে এই যারা ট্রান্সজেন্ডার, এদের তোমরা যদি একটু ভালো করে ভাবো যে এরা যে ট্রান্সজেন্ডার, এরা কোন সময় থেকে এরা বুঝতে পারছে যে এরা থার্ড জেন্ডারের আন্ডারে পড়ছে, যখন তার বয়স একদম, যখন শিশু থেকে পিউবার্টি অর্থাৎ বয়ঃসন্ধিকাল, সেই সময় বোঝা যাচ্ছে তাদের মধ্যে এই যে ট্রান্সজেন্ডার, এই থার্ড জেন্ডারের এই আলাদা আলাদা ক্যারেক্টার তাদের মধ্যে লক্ষ্য করা যায় হরমোনাল ইমব্যালেন্সের জন্য। কিন্তু তুমি ভাবো তো, সেই সময়টা হচ্ছে তাদের খেলার বয়স, ঠিক আছে, তাদের আনন্দ ফুর্তি করার বয়স, তাদের পড়াশুনো করার বয়স। অথচ সেই সময় তাদের মানসিকভাবে এমন প্রেশার আসে সমাজ থেকে, তাদের বাবা মার কাছ থেকে, তাদের গার্ডিয়ানের কাছ থেকে এমন প্রেশার আসে, তারা কিন্তু আর তাদের সাথে থাকতে পারেনি। তারা আস্তে আস্তে ঘর ছাড়া হয়ে যায়। তারা রাস্তায় রাস্তায়, ট্রেনে, বাসে, ঠিক আছে, সব জায়গায় তারা এরকম আর্থিক সাহায্য চেয়ে চেয়ে কিন্তু তারা তাদের নিজেদের জীবন অতিবাহিত করে, ঠিক আছে। অথচ এই বাচ্চাই এনাকেই একদিন, মানে ঘরের আলো করে সবাই ভালোবেসেছে। অথচ এমন একটা এজ আসছে যে ওই 10 বছর, 12 বছর, 13 বছর বয়সে কিন্তু তাকে আর ঘরের লোকও কেউ ভালোবাসছে নি। সুতরাং তাদের জন্য এটা যথেষ্ট, মানে পরিশ্রমের, তাদের জন্য যথেষ্ট একটা কঠিন সময়, ঠিক আছে। এই সময়টা, যে সময় তাদের আনন্দ ফুর্তি করার বয়স, সেই সময় তাদেরকে ঘর ছেড়ে, তাদের সমগ্র সমাজকে ছেড়ে আলাদা হয়ে যেতে হচ্ছে। সরকারও এদের নিয়ে যে বিরাট কিছু ভাবছে এরকম না, ঠিক আছে। আগে তো এদের, আগে এদের ভোট দান করার অধিকার থাকেনি, আগে এদের নামে প্যান কার্ড থাকেনি, আধার কার্ড থাকেনি, ঠিক আছে। এখন আস্তে আস্তে সবকিছু হচ্ছে। এখন এরা আস্তে আস্তে তোমার বিভিন্ন গভর্নমেন্ট যে জব রয়েছে, ঠিক আছে, সরকারি চাকরি, সেখানেও এনারা আস্তে আস্তে আসছেন। খুবই সুন্দর জিনিস। তোমরা এই রিলেটেড একটা সিনেমা আছে, ঠিক আছে, তালি, ঠিক আছে, সিনেমাটা একবার জাস্ট দেখবে। সুস্মিতা সেন, তার অভিনয়টা দেখতে পাবে সেখানে। আর একজন ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার, ঠিক আছে, তাদের জীবন যে কতটা কঠিন, তোমরা সেইখানে যাই কিন্তু বুঝতে পারবে। ওই সিনেমাটা একটু দেখবে। আমি তোমাদের কাছে আমি বলবো যে তোমরা অনেক সিনেমা দেখো, এন্ড গেম, এই ওই সেই সব কিছুই দেখো, ঠিক আছে, আমি মানে এই রিলেটেড আমি কিছু বলবো না, সেটা তোমাদের নিজস্ব জিনিস, কিন্তু এই সমস্ত সিনেমাগুলো দেখবে। তালি সিনেমাটা একবার দেখবে, আমার মনে হবে যে তোমার মানে অনেক কিছু শিখবে সেখান থেকে, ঠিক আছে। তুমি অনেক ভালো অভিনয় দেখতে পাবে। সুস্মিতা সেন